নমস্কার, আমি সিনথিয়া কবিরাজ, জিরাট কলোনি উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। গত ভিডিওতে যেই পরীক্ষাটার ব্যাপারে বলেছিলাম, অর্থাৎ জেটিএসটি, সে বিষয়ে আমার আরও কিছু স্পেসিফিক ডিটেলস অ্যাড করা জরুরি। যেমন যে অফিসিয়াল ওয়েবসাইটটা কথা বলেছিলাম ওদের, তো সেটার নাম হলো JBNSTS। অর্থাৎ গুগলে JBNSTS বলে সার্চ করলে প্রথম যেই লিঙ্কটা আসবে সেটা ওপেন করলে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকা যাবে। তবু আমি চেষ্টা করবো এই ভিডিওটার সাথে ওদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেওয়ার। আর দ্বিতীয়ত, যেই ইন্টারভিউ ফেজের পরীক্ষাটার কথা বলেছিলাম, ওখানে আমি বলেছিলাম 3টে সাবজেক্ট চুজ করতে হবে। তো এই পরীক্ষাটা যখন হয়, অর্থাৎ এবছর যারা মাধ্যমিক দিল 2025-এ, তাদের যখন ইন্টারভিউ ফেজটা আসবে তখন নভেম্বরে, অর্থাৎ তাদের 11-এর সিলেবাসটা অনেকটাই পড়া হয়ে যাবে। তো তখন কিন্তু এই 3টে সাবজেক্ট থাকে না, তখন 4টে সাবজেক্ট হয়ে যায়। ভৌতবিজ্ঞানটা ফিজিক্স কেমিস্ট্রিতে ভাগ হয়ে যায়। তো ওদের কাছে 4টে অপশান থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ও বায়োলজি। তার মধ্যে থেকে প্রায়োরিটি ওয়াইজ 3টে চুজ করতে হয়, যেভাবে বলেছিলাম। এটা বলা আমার বাকি ছিল। আর মূলত আজকে যেই জন্য ভিডিওটা বানানো, সেটা হলো এই স্কলারশিপটা ক্র্যাক করলে কী কী রিওয়ার্ডস পাওয়া যাবে সে ব্যাপারে বলেছিলাম। একটা ভালো অ্যামাউন্টের স্কলারশিপ পাওয়া যাবে। জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট যারা ক্র্যাক করছে তাদের জন্য মাসে 1250 টাকা স্কলারশিপের অ্যামাউন্ট, এবং বছরে 2500 টাকা বুক গ্রান্ট। এটা 2 বছর পাওয়া যাবে। আর যে সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হলো এই সায়েন্স ক্যাম্পটা। আমাদের সায়েন্স ক্যাম্পটা কিছুদিন আগেই হলো, 8 এপ্রিল টু 11 এপ্রিল। 100 জন করে স্টুডেন্ট নিয়ে এই ক্যাম্পটা অ্যারেঞ্জ করা হয়। আমি সেকেন্ড ক্যাম্পে ছিলাম, ফার্স্ট ক্যাম্পটা একটু আগে হয়েছিল। এই সায়েন্স ক্যাম্পটা 4 দিনের হয়। 4 দিনই অ্যাটেন্ড করতে হয়। সকাল 10টা থেকে ক্লাস শুরু হয়, বিকেল 5টা পর্যন্ত। এটা দুভাবে এখানটায় অ্যাটেন্ড করা যায়। যাদের অনেক দূরে বাড়ি তারা রেসিডেন্সিয়ালি অ্যাটেন্ড করতে পারে, অর্থাৎ ওদের ওদের যেটা মেন অফিস সেখানেই কিন্তু এই সায়েন্স ক্যাম্পটা হয়। আর যারা তো ডরমিটরিতে থাকবে সেটাও ওদের অফিসিয়াল সেন্টারটাতে, অর্থাৎ কলকাতাতে। তো আগে থেকে ওদেরকে জানিয়ে দিতে হয়, তাহলে তোরা ওই মতন রুম অ্যারেঞ্জ করে রাখে। ওখানটায় খুবই ভালো ফেসিলিটিস, খাওয়া দাওয়া, থাকা, সিকিউরিটি, সব বিষয়ে খুবই ওনারা স্টুডেন্টদের ব্যাপারে ভাবেন এবং কোনো রকম কোনো ত্রুটি রাখেন না। তো এই বিষয়ে নিঃসন্দেহে কোনো অভিযোগ নেই। সবাই নির্ভয়ে ওখানটায় থাকতে পারে, যারা থাকতে চায়, যাদের অনেক দূরে বাড়ি। আর যাদের মোটামুটি কাছে বাড়ি তারা রোজ ওখানে যাওয়া আসা করতে পারে। ক্লাস হয়ে গেলে বাড়ি চলে যাবে, আবার পরের দিন ক্লাস শুরু হওয়ার আগে চলে আসবে। এরকমভাবে দুভাবে থাকা যায়, রেসিডেন্সিয়ালি আর নন রেসিডেন্সিয়ালি। তো আর খাওয়া দাওয়ার যে ব্যাপারটা, ওখানে সবার জন্যই কমন মিল, যেটা ব্রেকফাস্ট, লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্স। আর যারা ওখানে রেসিডেন্সিয়ালি থাকবে তারা ডিনারটাও পাবে। আর তো নেক্সট যেটা হচ্ছে ক্যাম্পের মূল বিষয়, সেটা হচ্ছে লেকচার্স, যেগুলো আমাদের বাংলা তথা ভারতের বিভিন্ন বিখ্যাত যে রিসার্চ সেন্টারগুলি আছে, যেমন সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, ISI, আইজার, আর এছাড়াও ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, TIFR যেটা মুম্বাইয়ে অবস্থিত, বিভিন্ন নামি দামি রিসার্চ সেন্টার থেকে রিনাউড প্রফেসর এবং সায়েন্টিস্টরা কিন্তু এখানটায় লেকচার দিতে আসেন। আর খুবই স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্স লেকচার হয় এখানে। খুবই শক্ত বিষয়কেও তারা খুব ইজিলি এবং ইন্টারেস্টিংলি আমাদের সামনে রিপ্রেজেন্ট করে। পার্সোনালি আমার তো খুব ভালো লেগেছে প্রত্যেকটা লেকচার। বিভিন্ন বিষয়ের ওপর লেকচার হয়, যেরকম আমাদের প্রথম লেকচার ছিল ক্রিপ্টোলজি, ক্রিপ্টোকারেন্সি, কনসেপ্ট অফ বিটকয়েন্সের উপরে। এছাড়াও ছিল থিওরিটিক্যাল ফিজিক্স, বায়োটেকনোলজি, সিনথেটিক বায়োলজি, বায়োফিজিক্স, হিউম্যান ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এছাড়াও জিওলজি ও কসমোলজি, যেটা একটু আনকমন, কিন্তু এই ব্যাপারেও একটা দুর্দান্ত লেকচার ছিল। সব মিলিয়ে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আর এই ক্ষেত্রে অনেকে ভাবতে পারে, বা বিশেষত বাংলা বোর্ডের স্টুডেন্টরা, যে আমরা ওখানটায় গিয়ে কমিউনিকেট কী করে করবো। অবভিয়াসলি তারা খুব রিনাউড সায়েন্টিস্ট, তো তারা ইংলিশে কথা বলবে, কমিউনিকেশন গ্যাপ হয়ে যাবে, এরকম একটা ধারণা থাকতে পারে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। দে উইল অলওয়েজ মেক শিওর দ্যাট ইউ ফিল কমফোর্টেবল। তারা তোমাদের জিজ্ঞাসা করবে যে তুমি কোন ভাষায় কমফোর্টেবল। অবশ্যই হায়ার স্টাডিজ একটু ইংলিশ ওরিয়েন্টেড, তাই জন্য সায়েন্টিফিক টার্মসগুলো ইংলিশেই বলতে হবে, সেখানে কিছু করার নেই। কিন্তু কমিউনিকেশন, কনভারসেশন সবই কিন্তু বাংলায় হবে, তাই এই বিষয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই।
আর একটা দুটো লেকচার অ্যাটেন্ড করার পর সবাই বুঝতে পারবে ইংলিশ ইজ নট দ্যাট সো ডিফিকাল্ট। নিজে থেকেই সব লেকচারগুলো ইংলিশে বললেও বোঝা যাবে। এটা আমাদের মধ্যে একটা ভয় থেকে যায়, যেটা আদৌ কোনো ভয়ের কোনো কারণই নয়, এটা ওখানে গেলে বোঝা যাবে। তাই এটা আমারও হয়েছিল, আমিও যেহেতু বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট, আমারও মনে হয়েছিল, তাই জন্য এটা হতে পারে অনেকের মনে, তাই জন্য আমি বলে দিলাম। তো একটা ক্যাম্পের ছোটো একটা উদাহরণ দিয়ে একটা সাবজেক্টের উপর আমাদের লেকচার ছিল, আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি, কিছু ভুল হলে ক্ষমা করবেন। তো বিশেষত 10-এর জীবনবিজ্ঞানের ওপরই এটা, সবাই অভিযোজন আশা করি পড়েছ। তো কী করে আনফেভারেবল কন্ডিশনে বিভিন্ন জীব নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিভিন্ন অঙ্গসংস্থানিক শারীরবৃত্তীয় চেঞ্জ আনে, যার জন্য তারা এই প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকতে পারে। তো সেরকমই যখন ব্রিটিশ শাসনকাল চলে তখন বাংলা এরিয়াটায়, অর্থাৎ বাংলা বিহার এই অঞ্চলটায় অনেক দুর্ভিক্ষ খরা কিন্তু হয়েছিল, যখন মানে প্রচুর খাদ্য সংকট দেখা যায় সেই সময়, অনেকবার হয়েছে, বিভিন্ন টাইম পিরিয়ডে অনেকবার কিন্তু এই খরা দুর্ভিক্ষ এগুলো হয়েছে। তো তখন অবশ্যই বাংলায় খাদ্য সংকট তৈরি হয়েছে, প্রচুর মানুষ না খেতে পেয়ে মারা গেছে, কিন্তু তার মধ্যেও কিন্তু কিছু মানুষ বেঁচে ছিল, এই খাদ্য সংকটের মধ্যেও তারা না খেয়ে খেয়ে বেঁচে ছিল। তো এই বিষয়টা কিন্তু তাদের অভিযোজিত হয়েছে, তাদের অভিযোজন ঘটেছে, তারা এইভাবেই কিন্তু জেনারেশন বাই জেনারেশন বেঁচে এসেছে। তো আমরা তো তারই উত্তরসূরি। তো আমাদের মধ্যে এরকম একটা অভিযোজন এসছে যে আমরা বাঙালিরা কিন্তু খুব কম নিউট্রিয়েন্টস যুক্ত খাবার খেয়ে বেঁচে থাকতে পারি, কিন্তু বর্তমানে আমাদের ফুড হ্যাবিটে কিন্তু ড্রাস্টিক্যালি চেঞ্জ এসছে, আমরা প্রচুর হাই প্রোটিন আর কার্বোহাইড্রেট বিভিন্ন ধরনের সব কিছু নিউট্রিয়েন্টস রিচ খাবার খাই। তো তাই জন্য কিন্তু আমাদের শরীরে একটা রোগ আছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, এটার পরিমাণ কিন্তু দিন প্রতিদিন বেড়েই চলেছে। এটা কিন্তু একটা স্পেসিফিক্যালি রিজিয়ন, এই রোগটার সংক্রমণ খুব বাড়ছে, বিশেষত সাউথ ইস্ট কোস্টাল রিজিয়নে কিন্তু এই রোগের সংক্রমণ বাড়ছে। কারণটা এটাই যে আমাদের ফুড হ্যাবিটটা যেহেতু ওইভাবে অ্যাডাপ্টেড হয়েছে, আমরা কম নিউট্রিয়েন্টসে বেঁচে থাকতে পারি, কিন্তু তবুও আমরা এই ধরনের খাবার খাচ্ছি, তাই জন্যই কিন্তু আমাদের শরীরে এই রোগটা বাসা বাঁধছে, বিশেষত এই অঞ্চলের মানুষদের, যারা বিশেষত ভাত খায়, ঠিক আছে, ভাত খায় এবং এই ধরনের খাবার বেশি খাচ্ছে, তাদের কিন্তু এই রোগটা বেশি করে হচ্ছে। আমি খুব একটু ভালো করে বোঝাতে পারিনি, কিন্তু একটা ধারণা হয়তো তোমাদের মাথায় তৈরি হয়েছে যে একটা সায়েন্টিফিক মাইন্ড কী করে ভাবতে পারে এই অঞ্চলটায় যে এই রোগটা কেন বেশি হচ্ছে, সেটার রিজনটা কোথায় লুকিয়ে আছে, এটা কিন্তু নর্মাল মাইন্ড ভাবতে পারবে না, এটা একটা সায়েন্টিফিক মাইন্ডই ভাবতে পারবে। তো এটা আমাদের দিন প্রতিদিন 4 দিনে বোঝানো হয়েছে যে একটা সায়েন্টিফিক মাইন্ড কী করে ভাবতে পারে। আর যেটা মেন মোটো এই ক্যাম্পের, সেটা হচ্ছে সায়েন্স হ্যাজ নো বাউন্ডারিজ। এখন আমাদের মনে হতেই পারে আমরা এই কম্পিউটার সায়েন্স, এবার তোমরা যারা 11-এ উঠবে তারা ভাবতেই পারো আমরা পিওর সায়েন্স নেবো, কেউ হচ্ছে কম্পিউটার সায়েন্স নেবো, আমার কম্পিউটার আসলে আমি ভবিষ্যতে কোনোদিনও বায়োলজি করতে পারবো না, এরকম ধারণা অনেকেরই মাথায় আসবে, কিন্তু এটা কিন্তু ভুল। হায়ার স্টাডিজে গিয়ে এমন অনেকেই আছে যারা কোডিং শিখছে, তারা কিন্তু বায়োলজিতেও কন্ট্রিবিউট করছে, আবার যারা বায়োলজিতে আছে তারাও কম্পিউটারে বিভিন্ন জিনিস শিখে তারাও কিন্তু মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজিতে অনবদ্য কাজ করে চলেছে। তো এই বিষয়টা সম্পূর্ণ ভুল, যারা এরকম ভাবছো এই বিষয়টা বোঝানো। আর একটা যেটা বেশিরভাগ স্টুডেন্টেরই একটা প্রবণতা থাকে যে 10+2 পাস করে তারা যে কোনো কম্পিটিটিভ এক্সাম, যেমন জেই নিট এগুলোতে বসে যাবে, এটাই তাদের আলটিমেট ডেস্টিনি হয়ে যায়, কিন্তু এটা সম্পর্কে একটু ভাবা দরকার যে এটা পুরোপুরি ঠিক নয়। অবশ্যই এগুলো খুব ভালো পরীক্ষা, এগুলো করলে একটা দারুণ কোর্স, সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু এগুলো ছাড়াও অনেক লাইন আছে। আমাদের ওখানে বলা হয়েছে যে বেসিক সায়েন্স নিয়ে পড়লে কিন্তু স্কোপ এগুলোর থেকে অনেক বেশি, ওগুলোতেও আছে কিন্তু বেসিক সায়েন্স নিয়ে পড়লে অনেক বেশি। তার একটা জলজ্যান্ত উদাহরণ জগদীশ চন্দ্র বোস, যার নামে ইনস্টিটিউটটা, তাকে আমরা কি বলবো, ফিজিসিস্ট না বোটানিস্ট, এটা কিন্তু ভাবার বিষয়। তাই জন্যই মানে ওনাদের বলার বক্তব্য এইটাই যে সায়েন্স হ্যাজ নো বাউন্ডারিজ, সবাই সব লাইনে পড়েই কাজ করতে পারবে। আলটিমেট তোমাকে সোশ্যালি গ্লোবালি এই পৃথিবীর জন্য ভালো কিছু করতে হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে যে আমরা যা পড়ছি সেটা পড়ে যেন আমরা এই দেশের জন্য, এই পৃথিবীর জন্য, ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড আমরা যেন কিছু করে যেতে পারি। এটাই হচ্ছে এই ক্যাম্পটার মূল উদ্দেশ্য, স্টুডেন্টদের মধ্যে এটা এই বীজটা রোপণ করা। তো
আমরা অনেকটাই সমৃদ্ধ হয়েছে এই ক্যাম্পটা করে। আর এই ভিডিওটা এই জন্যই বানানো যাতে স্টুডেন্টদের মনে একটু ইন্টারেস্ট জাগে এই বিষয়টা কী। অনেকেরই তো ধারণা থাকে না যে এটার কী হতে পারে এই ক্যাম্পটাতে। তো একটা সূক্ষ্ম ধারণা দিলাম। আশা করি সবার ভালো লেগেছে আর ইন্টারেস্ট জেগেছে। অনেকেই পরীক্ষাটি দিতে উৎসুক হবে। তো ভালো করে পড়ো যাতে পরীক্ষাটা ক্র্যাক করতে পারো আর এই সুন্দর ক্যাম্পটার উইটনেস হতে পারো। দ্যাটস অল। থ্যাংক ইউ।